হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কিছু স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে, সে রিকোয়েস্টের উপর আমি এই ভিডিওটা করছি। তো মূলত ভেক্টর অধ্যায়ের কিছু অঙ্ক, তিনটে অঙ্ক রিকোয়েস্টে আমার আছে এবং এই তিনটে অঙ্কই কিন্তু সেট 2 এর প্রবলেম, অর্থাৎ ছায়া প্রকাশনী বইয়ের সেট 2 এর প্রবলেম, এবং তিনটে খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, যারা রিকোয়েস্ট করনি তাদেরও কিন্তু খুব কাজে লাগবে, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। পুরো ভিডিওটা দেখো, তিনটে অঙ্কই খুব ভালো করে দেখো, কিভাবে সমাধান করছি সেটা বোঝার চেষ্টা করো। চলো শুরু করি। প্রথম অঙ্কটা ভেক্টর অধ্যায় সেট 2 এর 4 নম্বর অঙ্ক, ঠিক আছে? 4 নম্বর অঙ্ক। তো আমি এখানে নাম্বার লিখে দিচ্ছি, নাম্বার 4। এবার 4 নম্বর অঙ্কে কি বলা হয়েছে একটু মন দিয়ে শোনো। বলেছে একজন লোক দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছে। তো তার আগে আমাদের একটু দিকগুলো ঠিক করে নিতে হবে। দেখো, তোমরা সকলেই জানো এটা পূর্ব দিক, তাই না? এটা পশ্চিম দিক, ওপরেরটা উত্তর আর নিচে দক্ষিণ। ক্লিয়ার? তো এখানে ক্লিয়ার বলেছে যে একজন লোক দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছে। দক্ষিণ দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, তার মানে নিচের দিকে হাঁটছে 2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ভেলোসিটি অফ ম্যান, এটা বলেছে 2 মিটার পার সেকেন্ড। যদি আমি এই যে দিক দেখতে পাচ্ছ, এটাকে যদি আমরা অক্ষের ভূমিকা এদেরকে দিই, তাহলে এটা হয়ে যাবে এক্স অক্ষের পজিটিভ দিক, পশ্চিম দিকটা হয়ে যাবে এক্স অক্ষের নেগেটিভ ডাইরেকশন, উত্তর দিক হয়ে যাবে ওয়াই অক্ষের পজিটিভ ডাইরেকশন, এবং দক্ষিণ দিক কিন্তু হয়ে যাবে ওয়াই অক্ষের নেগেটিভ ডাইরেকশন। এবার দক্ষিণ দিকে হাঁটা মানে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর হাঁটা। তার মানে আমরা যদি এই ভেলোসিটিকে আমরা ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাহলে কিন্তু অবশ্যই এখানে একটা জে ক্যাপ আনতে হবে। দেখো, ওয়াই ডাইরেকশনকে কে চিহ্নিত করে? জে ক্যাপ, তাই তো? কিন্তু এখানে নেগেটিভ, দক্ষিণ দিক মানে নেগেটিভ ওয়াই ডাইরেকশন, তাই সামনে কিন্তু একটা মাইনাস দিতে হবে। যদি উত্তর দিকে যেত তাহলে কিন্তু প্লাস জে ক্যাপ হতো, আর যেহেতু দক্ষিণ দিক বলেছে এখানে, তাই কি হবে? মাইনাস জে ক্যাপ হবে। তো প্রথম ক্ষেত্রে দেখো, ভেলোসিটি অফ ম্যান, মানুষের বেগ কিন্তু বলে দিয়েছে -2 জে ক্যাপ। ওকে, এই জে ক্যাপের মধ্যে দিয়ে আমরা দক্ষিণ দিক ব্যাপারটাকে ক্লিয়ার করলাম। তাহলে এই দক্ষিণ দিক মানে হচ্ছে জে ক্যাপ, মাইনাস উত্তর দিক মানে হচ্ছে প্লাস জে ক্যাপ, পূর্ব দিক মানে হচ্ছে প্লাস আই ক্যাপ, আর পশ্চিম দিক মানে হচ্ছে মাইনাস আই ক্যাপ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো তারপর কি বলেছে দেখা যাক। এখানে বলেছে তার মনে হলো ঠিক পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে। মানে বায়ু প্রবাহ হচ্ছে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। এটা কার মনে হলো? লোকটির মনে হলো। আর মনে হওয়া বেগ সবসময় মাথায় রাখবে আপেক্ষিক বেগ হয়। তার মানে তার যেটা মনে হচ্ছে সেটা কিন্তু আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে? পূর্ব দিক থেকে। পূর্ব দিক থেকে কোন দিকে যাচ্ছে? পশ্চিম দিকে। মাথায় রাখবে পূর্ব দিক থেকে কোন দিকে যাচ্ছে? পশ্চিম দিকে। তো ডাইরেকশন কিন্তু নেগেটিভ আই ক্যাপ, ঠিক আছে? তাহলে এই যে আপেক্ষিক বেগ, মনে হওয়া বেগ হচ্ছে আপেক্ষিক বেগ, সেটা প্রকাশ করার জন্য আমরা ডাইরেকশনকে প্রকাশ করার জন্য কিন্তু আমরা অবশ্যই মাইনাস আই ক্যাপ ব্যবহার করব। কিন্তু এর মান কত আমরা জানি না, মানটা আমরা ধরে নিই, ঠিক আছে? আমরা মান ধরে নিলাম কিছু একটা, ধরো পি, মান ধরলাম পি। ওকে, তার মানে দেখো ভালো করে বোঝো, মানুষের বেগ বলে দিয়েছে দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড, তাই এখানে মান কত? 2 মিটার পার সেকেন্ড। যেহেতু দক্ষিণ দিক মানে হচ্ছে নেগেটিভ জে ক্যাপ, তাই আমি নেগেটিভ জে ক্যাপ দিয়েছি। আর তার মনে হচ্ছে, লোকটির মনে হচ্ছে যে বায়ু পূর্ব দিক থেকে আসছে। পূর্ব দিক থেকে কোন দিকে যাচ্ছে? পশ্চিম দিকে। তাহলে ডাইরেকশন কোন দিকে হবে? দেখো, পশ্চিম দিক মানে হচ্ছে নেগেটিভ আই ক্যাপ, তাই নেগেটিভ আই ক্যাপ দিয়েছি। আর এই মনে হওয়া বেগ হচ্ছে আপেক্ষিক বেগ, আমি আপেক্ষিক বেগকে ওমেগা দিয়ে লিখছি। এবং এই আপেক্ষিক বেগের মান সম্পর্কে কিছু বলেনি, তাই আমি মানটা পি ধরে নিয়েছি এখানে।
ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি বলেছে দেখা যাক। তারপরে বলেছে লোকটি দ্বিগুণ বেগে চললে তার মনে হয় ঠিক দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে। তো এটা প্রথম ক্ষেত্রে বলেছে এরকম। সেকেন্ড ক্ষেত্রে বলেছে লোকটির বেগ যদি দ্বিগুণ হয়, মানে ভেলোসিটি অফ ম্যান দ্বিগুণ হয়েছে, ঠিক আছে, এবং দ্বিগুণ মানে আমি এই 2কে 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 হয়ে যাবে। 4 হলে এবার যেমন ছিল ডাইরেকশন তেমনই আছে, লোকটি কিন্তু দক্ষিণ দিকেই যাচ্ছে, তাই নেগেটিভ জে ক্যাপ, শুধু ভ্যালুটা দেখো ডবল হয়ে গেছে, এখানে ছিল 2, এখানে কিন্তু 4, তাই না? আচ্ছা, কিন্তু তার মনে হচ্ছে দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে। তো দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে মানে এখানে কিন্তু ওমেগার কথা, ওমেগার ডাইরেকশন কিন্তু আলাদা। তো আমি এগুলোকে না প্রকাশ করার জন্য এখানে ভি প্রাইম দিচ্ছি, কারণ এই দুটো একই নয়। আবার এখানে আপেক্ষিক বেগটাকে প্রকাশ করার জন্য কিন্তু আমরা ওমেগা প্রাইম দিলাম। তো এবং ওমেগা প্রাইমের কিন্তু ডাইরেকশন আমরা জানি, সেটা কোন দিক থেকে বলেছে? দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে বলে মনে হয়। তার মানে সেকেন্ড কেসে লোকটার মনে হচ্ছে বায়ু প্রবাহিত হচ্ছে দক্ষিণ পূর্ব দিক থেকে। ঠিক আছে, এটা দেখছি আমরা কি করা যায়। তো এবার বলেছে বায়ু প্রবাহের বেগ নির্ণয় করো। বায়ু প্রবাহের মানে বায়ুর অরিজিনাল বেগ আমরা ধরলাম ভেলোসিটি অফ এয়ার বা উইন্ড, যাই বলো না কেন, এটা কিন্তু আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। তো মাথায় রাখবে এটা যে প্রথম কেস বলেছে, ফার্স্ট কেস, আর এটা কিন্তু সেকেন্ড কেস। ওকে, সেকেন্ড কেস। তো এই সেকেন্ড কেসে আমাদের ইনফরমেশন আছে ভেলোসিটি অফ ম্যান আমরা জানি, আমরা ডাইরেকশন জানি, এটা কিন্তু দক্ষিণ পূর্ব দিক থেকে, পরে এটা নিয়ে আলোচনা করছি। তো আপাতত আমাদের উদ্দেশ্য এখানে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, দুটো ক্ষেত্রেই কিন্তু ভেলোসিটি অফ এয়ার মানে ভেলোসিটি অফ উইন্ড বলো এয়ার বলো, বায়ু প্রবাহের বেগ কিন্তু সেম, এবং দুটো ক্ষেত্রে কিন্তু আমরা কি করেছি, ভি এ ধরেছি। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে ভেলোসিটি অফ ম্যান ভি এম প্রাইম, দ্বিতীয় ক্ষেত্রে এম প্রাইম, কারণ মানটা চেঞ্জ হয়ে গেছে। প্রথম ক্ষেত্রে আপেক্ষিক বেগ ওমেগা এটা ধরে নিয়েছি, পি আই ক্যাপ মাইনাস আই ক্যাপ অবশ্যই আছে। দ্বিতীয় ক্ষেত্রে আপেক্ষিক বেগের কোনো ভ্যালু বলেনি, তবে দিক বলে দিয়েছে, দিকটা জানা। এবং দুটো ক্ষেত্রে কিন্তু বায়ু প্রবাহের বেগ সেম, ভেলোসিটি অফ এয়ার কিন্তু সেম। তো এবার আমরা দেখো প্রথম কেস নিয়ে একটু আলোচনা করছি। ফার্স্ট কেস দেখো, এখানে কার মনে হচ্ছে লোকটি, তাই না? তার মানে লোকটির সাপেক্ষে বায়ুর আপেক্ষিক বেগ বের করতে হবে। তার লোকটির সাপেক্ষে আমরা প্রথম কেস নিয়েই চর্চা করছি, ফার্স্ট কেস নিয়ে। লোকটির সাপেক্ষে বায়ুর বেগ বা বায়ু প্রবাহের বেগ, ঠিক আছে, বায়ু প্রবাহের বেগ। তো এই যে বায়ু প্রবাহের বেগ, তার মানে এটা আপেক্ষিক বেগ ওমেগা। প্রথম কেসে আমরা আপেক্ষিক বেগকে ওমেগা দিয়ে লিখেছি। তা এবার যার সাপেক্ষে বিচার করি তাকে আমরা মাইনাস করি। আমরা লোকটির সাপেক্ষে বিচার করছি, তা লোকটির বেগ তার মানে ভিএম এখানে কিন্তু মাইনাস হবে। কি থেকে মাইনাস হবে? বায়ু প্রবাহের বেগ থেকে মাইনাস হবে। এটা কিন্তু আপেক্ষিক বেগের ফর্মুলা, ঠিক আছে, মাথায় রাখতে হবে। তাহলে লোকটির সাপেক্ষে বায়ু প্রবাহের বেগ হয়ে যাবে, বায়ু প্রবাহের বেগ থেকে লোকটির বেগ মাইনাস করতে হবে, তাহলেই বেরোবে আপেক্ষিক বেগ। এবং এটা কিন্তু মোটামুটি জেনেছি, মান খুব ভালো না জানলেও মোটামুটি জেনেছি, এইরকম একটা বিষয় দাঁড়ালো। ওকে, তো এখানে ওমেগার যে ভ্যালু আমরা এখানে কি বের করতে পারি, ভি এ বের করতে পারি, ভিএম বের করতে পারি, আমরা দেখছি। এটা প্রথম কেস। সেকেন্ড কেসে কি বলেছে, আমরা একটু জায়গা ফাঁকা রাখলাম, দেখা যাক। তারপরে দেখো বলেছে এখানে যে এখানেও দেখো লোকটির সাপেক্ষে বায়ু প্রবাহের বেগ বের করব। লোকটির সাপেক্ষে বায়ু প্রবাহের বেগ যদি আমরা বের করি, এই বায়ু প্রবাহের বেগের নাম দিলাম ওমেগা প্রাইম। এবং এটা কিন্তু কি হবে, যেহেতু লোকটির সাপেক্ষে, তাই লোকটির বেগ কি হবে, মাইনাস হবে ভিএম প্রাইম। এটা মাইনাস হয়ে গেছে, কার থেকে মাইনাস, ভি এ থেকে মাইনাস। যেহেতু লোকটির সাপেক্ষে
পরেও তাই, কিন্তু প্রথমে লোকটির সাপেক্ষে পরেও লোকটির সাপেক্ষে, তাই লোকটির বেগ মাইনাস হলো। ক্লিয়ার? আচ্ছা, এবার এক কাজ করো, তুমি এখানে যেটা বসাতে পারো, এখান থেকে ভি এর মানটা এখানে বসাতে পারো, বসাতেই পারো। চলো আমরা বসিয়ে দিই, কিংবা ভিএম তুমি এখান থেকে বের করে কিন্তু এখানে বসাতে পারো, তাই তো? তাহলে আমরা কি করব সেটা আমাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তো আমরা এই ওমেগা প্রাইমটা যদি বের করি, তাহলে আমাদের দরকার কি ভিএম। দেখো ভিএম প্রাইম জানি আমরা ভিএটাই বের করি। ওকে, তাহলে ভিএ যদি বের করি, তাহলে এখান থেকে ভিএ হয়ে যাবে ভিএ মানে ভেলোসিটি অফ এয়ার, বায়ু প্রবাহ, সেটা হয়ে যাবে ওমেগা প্লাস ভিএম, তাই না? তাহলে ভিএমটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে ভিএ পেয়ে গেলাম। আচ্ছা, ওমেগা কত আছে দেখো, মাইনাস পি আই ক্যাপ, তাহলে আমরা বসিয়ে দিলাম মাইনাস পি আই ক্যাপ। আর ভিএম কত আছে দেখো, মাইনাস টু জে ক্যাপ, মাইনাস টু জে ক্যাপ। খুব ভালো। আচ্ছা, আমরা ভি এর মানটা এখানে পুট করতে পারবো, আমরা বসাই তাহলে, বা ওমেগা প্রাইম ভি এর মান কত আছে, মাইনাস পি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ। এবার দেখো ভিএম প্রাইম দেখো ভিএম প্রাইমের মানটা আমরা বসাবো মাইনাস ফোর জে ক্যাপ। আচ্ছা, এখানে অলরেডি মাইনাস আছে, যখন মাইনাস ফোর জে ক্যাপ বসাবো তখন কিন্তু সেটা প্লাস হয়ে যাবে, প্লাস ফোর জে ক্যাপ। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে আমরা দেখে নিই একটু। আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস পি আই ক্যাপ তো থাকছেই, তাহলে এটা হয়ে যাবে প্লাস টু জে ক্যাপ। এরকম কিন্তু একটা ভ্যালু আমরা পেলাম। একটু ভালো করে খেয়াল করো, তাহলে দ্বিতীয় পর্যায়ে যে আপেক্ষিক বেগ বলেছে, সেই আপেক্ষিক বেগের কিন্তু আমরা একটা মান পেয়ে গেছি, এবং খুব ভালো করে এই জায়গাটা দেখতে হবে। ঠিক আছে, আপেক্ষিক বেগের মান পেয়ে গেছি, তো একটু ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু উল্লেখ করবে। এবার দেখো, এই যে বায়ু প্রবাহের বেগটা আমরা পেলাম, সেই বায়ু প্রবাহের বেগ এটা কিন্তু আপেক্ষিক বেগ, বায়ু প্রবাহের আপেক্ষিক বেগ। ঠিক আছে, তো এই আপেক্ষিক বেগ বলে দিয়েছে দক্ষিণ পূর্ব দিক থেকে। দেখো দক্ষিণ পূর্ব মানে আমি মাঝামাঝি ধরে নেব। দেখো এটা দক্ষিণ দিক থেকে আসছে বলে মনে হচ্ছে, মানে দক্ষিণ দিক থেকে কোন দিকে যাবে, উত্তর দিকে যাবে, আর পূর্ব দিক থেকে কোন দিকে যাবে, পশ্চিম দিকে যাবে। তার মানে এই মাঝামাঝি এটা বেগ হচ্ছে ওমেগা প্রাইম। ঠিক আছে, দক্ষিণ পূর্ব খুব ভালো করে দেখো, এই যে পূর্ব দিক এটা, ঠিক আছে, আর দক্ষিণ থেকে উত্তর দিকে যাবে বায়ু প্রবাহ, তাহলে দক্ষিণ পূর্ব মানে এটা বোঝাচ্ছে। তাহলে দক্ষিণ পূর্ব দিক থেকে বলেছে, দক্ষিণ পূর্ব দিকে বলেনি কিন্তু। খুব ভালো করে যদি তোমরা লাইনটা পড়ো তাহলে দেখতে পাবে বলেছে দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে। তার দক্ষিণ থেকে উত্তর দিকে যাবো, তার মানে পূর্ব থেকে পশ্চিম, তাই এই দিকে। তার মানে যাই হোক, মোটামুটি এই অ্যাঙ্গেলটার কথা বলে দিয়েছে 45, একদম মাঝামাঝি। দক্ষিণ পূর্ব দিক থেকে মানে মাঝামাঝি মানে 45। আর মাঝামাঝি তখনই হয়, দেখো তার মানে এর দিকটা কি দক্ষিণ পূর্ব দিক, মানে অ্যাঙ্গেল কত, 45। অ্যাঙ্গেল 45 তখনই হবে যদি আই ক্যাপের সহগ আর জে ক্যাপের সহগ সমান হয়। ভালো করে বুঝবে, আই ক্যাপের সহগ কত, পি আছে, জে ক্যাপের সহগ কত আছে, 2 আছে। এই দুটো জিনিস সমান হলেই তবে অ্যাঙ্গেলটা কত হবে, 45 হবে। এটা কিন্তু ভেক্টরের থেকে আমরা জানি। তার মানে আমরা এখান থেকে কি করতে পারবো, পি ইকুয়াল টু 2 করতে পারবো। পি এর মান কত, 2 বসাতে পারবো। তার মানে পি আর 2 সমান। আর যদি সমান হয় তাহলে কি হবে, অ্যাঙ্গেলটা কত হবে, 45। আমি তোমাদের দেখিয়ে দিতে পারি। দেখো অ্যাঙ্গেলের যে ফর্মুলা সেটা হচ্ছে ওয়াই এর সহগ কত আছে, জে এর সহগ 2 বাই আই ক্যাপের সহগ 2 যদি 2 হয় তাহলে এটা কত হচ্ছে 1। তাহলে ট্যান থিটার মান 1 মানে থিটার মান কত হবে, 45। বোঝা গেল 45। তার মানে অবশ্যই কিন্তু পি এবং পি এর মানটাও কত হতে হবে, 2 হতে হবে, তাহলে কিন্তু অ্যাঙ্গেল 45 আসবে। তার মানে আমরা ব্যাপারটা বুঝে গেলাম যে পি এর মান কিন্তু এখানে 2 হবে। ওকে, পি এর মান 2 হবে। খুব ভালো, তাহলে পি ইকুয়াল টু আমরা 2 বসিয়ে দিই। এবার উদ্দেশ্য আমাদের কি ছিল, উদ্দেশ্য ছিল হচ্ছে ভিএ বের করা। ভিএ এবার দেখো ভি এর সমীকরণ এখানে রয়েছে, ভি এর সমীকরণ এখানে আছে।
ভি এর সমীকরণ, আবার এখান থেকেও পাবো আমরা। তো যে কোনো একটা আমরা ইউজ করব। আমরা এই সমীকরণটা ইউজ করছি। দেখো এই যে এখানে ভি এর যে সমীকরণটা আছে ওপরেরটা, ওপরে কি আছে দেখো, ওপরে হচ্ছে ভি এর যেটা সমীকরণ লাস্টে বেরিয়েছে ভি এ ইকুয়াল টু বেরিয়েছে পি এর মান তাহলে কত, পি এর মান কিন্তু 2, পি এর মান 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ। এটা হচ্ছে ভেলোসিটি অফ এয়ার, ঠিক আছে, বায়ু প্রবাহের বেগ। তো এর মান কত হবে, ভি এ, অনলি ভি এ, তাহলে রুট করতে হবে, রুট আই ক্যাপের সহগের স্কোয়ার জে ক্যাপের সহগের স্কোয়ার। আই ক্যাপের সহগ কত আছে দেখো -2, তার স্কোয়ার হয়ে যাবে 4, প্লাস জে ক্যাপের সহগ কত হচ্ছে -2, তার স্কোয়ার হয়ে যাবে 4, তাই না? এরকম কিছু একটা পেলাম। তো এটা যদি তোমরা করো তাহলে 8 √8 মানে 2√2, ঠিক আছে, √8 মানে হচ্ছে 2√2। তাহলে আমরা কিন্তু বায়ু প্রবাহের বেগ পেয়ে গেছি। খুব ভালো করে দেখো, বায়ু প্রবাহের বেগ হচ্ছে 2√2 এবং এটা কোন দিক বোঝাবে, এটা এই জায়গাটা খুব ভাইটাল, এটা কোন দিক বোঝাবে খুব ভালো করে খেয়াল করবে, মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে মাইনাস আই ক্যাপ মানে এটা, ঠিক আছে, মাইনাস আই ক্যাপ মানে এইটা, মানে তোমার পশ্চিম, আর মাইনাস জে ক্যাপ মানে কি দক্ষিণ, এটা। এবার দক্ষিণ পূর্ব দিক থেকে মানে কি, এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে, আর দক্ষিণ থেকে এই যে দক্ষিণ থেকে উত্তর দিকে যাবে, তার মানে বায়ু প্রবাহের বেগ হয়ে যাবে এই দিকে, ঠিক আছে। ভি এ কোন দিকে হবে আমি দেখিয়ে দিলাম, এই দিকে হবে, পশ্চিম থেকে কোন দিকে, পূর্ব দিকে, তারপর দক্ষিণ দিক থেকে কোন দিকে, উত্তর দিকে, তার মানে এটা হবে উত্তর পূর্ব দিক। কোন দিক হবে, উত্তর পূর্ব দিক। কি করে বুঝলাম, দেখো এখানে মাইনাস আই ক্যাপ আছে, মাইনাস জে ক্যাপ আছে। মাইনাস আই ক্যাপ মানে পশ্চিম থেকে বায়ু কোন দিকে প্রবাহিত হবে, পূর্ব দিকে, আর মাইনাস জে ক্যাপ মানে দক্ষিণ দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, উত্তর দিকে, তার মানে উত্তর পূর্ব হচ্ছে এই মাঝামাঝি, বোঝা গেল? তো মাঝামাঝি বায়ু প্রবাহিত হবে, তাহলে তোমার ডাইরেকশনটাও কিন্তু পেয়ে গেলে উত্তর পূর্ব দিক। চলো এবার আমরা নেক্সট প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করব। এই প্রবলেমে কারো কোনো সমস্যা আছে কিনা সমাধানে অবশ্যই জানাবে। আমরা নেক্সট প্রবলেম নিয়ে ডিসকাস করি। এবার ঠিক আমরা পরের প্রবলেম নিয়ে ডিসকাস করব। পরের প্রবলেমে কি বলা হয়েছে খুব ভালো করে মন দিয়ে শোনো। দেখো কি বলেছে, একটি চলন্ত ট্রেন হঠাৎ ব্রেক কষায় বাঁ থেকে একটি বাক্স নিচে পড়ে গেল। ট্রেনের মন্দন 1.2 মিটার/সেকেন্ড² হলে এবং রাস্তার সাপেক্ষে বাক্সের নিম্নমুখী ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড² হলে ট্রেনের কামরায় বসা কোনো ব্যক্তি বা যাত্রী বাক্সটিকে কোন অভিমুখে পড়তে দেখবেন। দেখো ধরে নাও ট্রেন সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে গেলে ট্রেনের মন্দন কোন দিক কাজ করবে, পেছনের দিকে। মন্দনের ডাইরেকশন কোন দিকে হয়, ট্রেনের বেগের উল্টো দিকে, কোনো বস্তুর বেগের উল্টো দিকে, তাই না? তো মন্দন আমি লিখে দিয়েছি এ ভেক্টর, আর অভিকর্ষজ ত্বরণটা কিন্তু নিম্নমুখী, দেখো জি ভেক্টর দিয়ে আমি লিখেছি। তো অ্যাকচুয়ালি দেখো যেহেতু বাঁক নিচে পড়ছে, বাঁক থেকে বাক্স নিচে পড়ছে, তাহলে এটা নিচে পড়ছে কেন, পৃথিবীর টানেই পড়ছে পৃথিবীর। তাহলে এবার যখন পড়বে তখন তার ত্বরণ কত হবে, বাক্সটা যে পড়ছে তার ত্বরণ কত হবে। অ্যাকচুয়ালি এখানে দুই রকমের ত্বরণ আছে, একটা ত্বরণ হচ্ছে ট্রেনের ত্বরণ বা মন্দন আছে, একটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাই এখানে আমাদের আপেক্ষিক ত্বরণের কনসেপ্ট ইউজ করতে হবে, আপেক্ষিক ত্বরণের কনসেপ্ট। তাহলে কার সাপেক্ষে কার, নিচে পড়ছে বাক্স, তাহলে আমরা বাক্সের ত্বরণ বের করব, তাই না? বাক্সের আপেক্ষিক ত্বরণ বের করব কার সাপেক্ষে, তার মানে এটা মাথায় রাখবে। তাহলে বাক্সের আমরা আপেক্ষিক ত্বরণ বের করব, তাহলে কার সাপেক্ষে বুঝতেই পারছো, ট্রেনের সাপেক্ষে। ট্রেনের সাপেক্ষে অ্যাকচুয়ালি ট্রেন যদি না থাকতো তাহলে অভিকর্ষজ ত্বরণের জন্য নিচে পড়তো বাক্স, একদম লম্ব বরাবর নিচে পড়তো। কিন্তু ট্রেনের গতি থাকার জন্য ও কিন্তু লম্ব বরাবর নিচে পড়তে পারবে না। তাই আমাদের এখানে যে ত্বরণটা আমরা বাক্সের বের করব সেটা কিন্তু ট্রেনের সাপেক্ষে বের করব, ট্রেনের সাপেক্ষে, বারবার বলছি ট্রেনের সাপেক্ষে বের করব। তার মানে দেখো জি এর মান তো এখানে বলে দিয়েছে 9.8, আমি লিখে দিলাম জাস্ট। এবার লিখি আমরা ট্রেনের সাপেক্ষে, ঠিক আছে, বাক্সের ত্বরণ। তাহলে বাক্সের ত্বরণ আমরা বের করছি কার সাপেক্ষে, ট্রেনের সাপেক্ষে।
তো এই ত্বরণের কিছু একটা নাম দিই আমরা, এই ত্বরণের নাম দিলাম আমরা এফ। কি নাম দিলাম? এফ। তাহলে এফ ভেক্টর ইকুয়াল টু হয়ে যাবে কার সাপেক্ষে আছে দেখো তো, ট্রেনের সাপেক্ষে। তাহলে ট্রেনের ত্বরণ বলো বা মন্দন বলো সেটা মাইনাস করতে হবে, তাই না? ট্রেনের মন্দন তাহলে কি মাইনাস করতে হবে। এবার কার থেকে মাইনাস করবে? জি থেকে মাইনাস করবে, জি থেকে মাইনাস করবে অবভিয়াসলি। তাহলে দেখো, তাহলে এফ আপেক্ষিক ত্বরণ এফ ইকুয়াল টু যে হয়ে যাবে জি মাইনাস এ। ঠিক আছে, যার সাপেক্ষে ট্রেনের সাপেক্ষে, তাই ট্রেনের যে মন্দন সেটা কিন্তু আমরা মাইনাস করলাম, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এটা আপেক্ষিক ত্বরণের কনসেপ্ট। এবার আমরা এই ছবিটা আঁকার চেষ্টা করব। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, জি প্লাস মাইনাস এ, এইভাবে লেখা যায়, তাই তো? আচ্ছা, তার মানে জি এর সঙ্গে মাইনাস এ ভেক্টর কি আছে? যোগ আছে, যোগ। তাই যোগের কনসেপ্ট দিয়ে আমরা এটাকে এর ছবি আঁকবো। দেখো, যদি এ এই পেছন দিকে হয় তাহলে মাইনাস এ কিন্তু সামনের দিকে হবে, ধরে নাও এটাই। ওকে, ভ্যালুটা কি হবে? সেম হবে। তার মানে এ এর ভ্যালু যত হবে মাইনাস এর ভ্যালু কিন্তু ততই হবে, শুধু ডাইরেকশন কিন্তু অপোজিট। তাহলে এটা কিন্তু মাইনাস এ। ক্লিয়ার? আবার বলছি, প্লাস এ বাম দিকে, মাইনাস এ ডান দিকে, দুজনের কিন্তু ভ্যালু সেম হবে। তো আমার রেখার দৈর্ঘ্য কিন্তু সেম। এবার এই মাইনাস এ ভেক্টরের সঙ্গে জি ভেক্টর যোগ করব। যোগ করার জন্য আমাদের কি করতে হয়? সামান্তরিক তৈরি করতে হয়। তাহলে এই সামান্তরিক তৈরি করলাম, তাহলে তৈরি করলাম এই যে, তাহলে এই সামান্তরিকের কর্ণ এটাই হয়ে যাবে আপেক্ষিক ত্বরণ এফ। ঠিক আছে, আপেক্ষিক ত্বরণ এফ হয়ে যাবে। তার মানে বাক্সটা কোন দিকে যাবে? দেখো, বাক্সটা এই দিকে যাবে, সামনের দিকে যাবে, সামনের দিকে। ট্রেন যেদিকে যাচ্ছে বাক্সটা কিন্তু সেই অভিমুখে যাবে, সামনের দিকে কিন্তু একটা অ্যাঙ্গেল করে যাবে। দেখো, উলম্বের সাথে, যে উলম্ব রেখা, এটা উলম্বের সাথে একটা অ্যাঙ্গেল করে পড়বে এবং সেই অ্যাঙ্গেল থিটা। তাহলে থিটা আমরা বের করবো। দেখো, এটা এ হলে এটাও কিন্তু এ, তাহলে থিটা কি হবে? থিটা হয়ে যাবে, অ্যাকচুয়ালি ট্যান থিটা বের করবো আমরা। ট্যান থিটা মানে কি? লম্ব। থিটার উল্টো দিকের যে বাহু আছে সেটা হচ্ছে লম্ব, মানে লম্ব এ। লম্ব হচ্ছে এ, আর ভূমি কত আছে? ভূমি হচ্ছে জি, তাই না? জি। তাহলে এর মান বসিয়ে দাও। এর মান 1.2, জি এর মান 9.8। এটা হয়ে যাবে ট্যান থিটা। আরো এক ধাপ ক্যালকুলেশন করতে পারবে, এই দশমিক ওঠাতে পারবে, উঠিয়ে 2 দিয়ে ভাগ করতে পারবে, 6 দুগুণ 12, এটা হচ্ছে 4, এটা 9। তাহলে এটা আসলো কি? থিটা আসবে, এই ট্যানটাকে ডান দিকে নিয়ে যাও, ট্যান ইনভার্স 6/49। এবার তুমি যদি এটা ক্যালকুলেটরে প্রেস করো, আমি এটা চেক করে দেখেছি, তাহলে 6 পয়েন্ট সামথিং আসবে, 98 মতো, 6.98 মতো আসবে। তার মানে 7 এর কাছাকাছি। বইয়ে উত্তর কিন্তু 7 দেওয়া আছে, 7 ডিগ্রির কাছাকাছি আসবে। জাস্ট চেক ইট আউট। ঠিক আছে, তো চলো, আশা করি অঙ্ক বুঝতে পারলে যে আমরা এখানে বের করছি ট্রেনের সাপেক্ষে বাক্সের ত্বরণ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ট্রেনের সাপেক্ষে বাক্সের ত্বরণ। তাই ট্রেনের ত্বরণটা আমরা কি করলাম? বিয়োগ করলাম। কার থেকে বিয়োগ করলাম? অবশ্যই কিন্তু অভিকর্ষজ ত্বরণ থেকে বিয়োগ করলাম। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট প্রবলেম নিয়ে কথা বলি। এবার আমরা সলভ করব অঙ্ক নাম্বার 21। অলরেডি দেখো বোর্ডে লিখে দিয়েছি অঙ্ক নাম্বার 21। তো কি বলেছে অঙ্কে, চলো একবার পড়ে শুনে নিই। কোনো নির্দিষ্ট অভিমুখে, কোনো নির্দিষ্ট মুহূর্তে একটি জাহাজ এ অন্য একটি জাহাজ বি থেকে 10 কিমি পশ্চিমে আছে। আবার সেই দিকের কনসেপ্ট, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তো আমি ছোট্ট করে এইখানে লিখে দিচ্ছি কোনটা কোন দিক। এটা পূর্ব, এটা পশ্চিম, উপরেরটা উত্তর, নিচে দক্ষিণ। ঠিক আছে, খুব ভালো। তার মানে এখানে দেখো কি বলেছে, কোনো নির্দিষ্ট মুহূর্তে একটি জাহাজ এ অন্য একটি জাহাজ বি থেকে। তাহলে একটি জাহাজ এ অন্য একটি জাহাজ বি থেকে, আমি এইখানে আছি ছবিটা, একটি জাহাজ এ অন্য একটি জাহাজ বি থেকে, তার মানে এটা বি। ঠিক আছে, এটা এ। তো বি থেকে পশ্চিম দিকে আছে, ঠিক আছে, পশ্চিম দিক। দেখো, একটি জাহাজ এ অন্য একটি জাহাজ বি থেকে পশ্চিম দিকে আছে 10 কিমি দূরত্বে। তার মানে এই যে এ বি যে দূরত্বটা না,
এবি দূরত্ব, এটা ইনিশিয়ালি কত, ইনিশিয়ালি কিন্তু 10 কিমি, আমি এখানে লিখে দিচ্ছি এবির যে ডিস্টেন্স সেটা 10 কিমি। খুব ভালো। এবার কি বলেছে, আমরা পরের লাইনটা পড়ব। দেখো পরের লাইনে বলেছে যে এ জাহাজটি ঘন্টায় 12 কিমি বেগে, তাহলে ভেলোসিটি অফ এ জাহাজের বেগ 12 কিমি পার ঘন্টা। খুব ভালো। তাহলে এই জাহাজটা কোন দিকে যাচ্ছে সেটা একটু আমরা দেখে নিই। এই জাহাজটি ঘন্টায় 12 কিমি বেগে পূর্ব দিকে যাচ্ছে। পূর্ব দিক মানে কি, ডান দিক। তার মানে এই জাহাজ কিন্তু ডান দিকে যাচ্ছে, যে এর ডাইরেকশন আমি দিয়ে দিলাম, ঠিক আছে, ডান দিকে যাচ্ছে। খুব ভালো। নেক্সট বলেছে যে বি জাহাজটি ঘন্টায় 16 কিমি বেগে উত্তর দিকে চলছে, তাহলে বি জাহাজের বেগ কত, 16 কিমি পার ঘন্টা। ওকে, তো এটা কোন দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে, মানে ওপরের দিকে যাচ্ছে, উত্তর দিক, এই দিকে যাচ্ছে। খুব ভালো। এবার বলেছে যে জাহাজ দুটি কখন সর্বাপেক্ষা নিকটবর্তী হবে, ওই সময় জাহাজের মধ্যে ব্যবধান কত হবে। তাহলে কখন বলেছে জাহাজ দুটোর মধ্যে দূরত্ব মিনিমাম হবে, আর সেই মিনিমাম দূরত্ব কত। তো চলো আমরা বের করি। তাহলে আমরা সেই সময়টা ধরে নিচ্ছি টি সময়। তাহলে আমরা একটু ধরি সময়টা কত, নির্ণয় সময় যেটা আমরা বের করতে চলেছি সেটা হচ্ছে সেই সময় টি ঘন্টা। তো ঘন্টায় আমরা বের করবো, কারণ কিমি পার ঘন্টা সব জায়গায় দেখতে পাচ্ছি আমরা। তো এবার দেখো এই জাহাজটা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। তো আমরা ধরলাম এই জাহাজ টি ঘন্টায় কতটা যাবে, টি ঘন্টায় এই জাহাজ এ থেকে এ প্রাইমে আসলো। ছবি আশা করি সবাই দেখতে পাচ্ছ, এ থেকে কোথায় আসলো, এ প্রাইমে আসলো, এটা এ প্রাইম। ওকে, এ প্রাইম। তাহলে এই যে দূরত্ব এ প্রাইম, দূরত্ব এ থেকে এ প্রাইম, তো এই দিকে যাচ্ছে, তাই না, পূর্ব দিকে যাচ্ছে কত বেগে, এ জাহাজ 12 কিমি বেগে। কত সময় যাবে, টি ঘন্টা যাবে। টি ঘন্টায় তাহলে কতটা যাবে, 12টি। মানে দূরত্ব কি করে বের করবো আমরা, বেগ ইন্টু সময়। তার মানে এই যে দূরত্ব এ থেকে এ প্রাইমের দূরত্ব, টি সময়ে ধরো জাহাজ এ থেকে এ প্রাইমে গেল, তাহলে এই দূরত্ব হয়ে যাবে বেগ ইন্টু সময়। বেগ কত, 12 ইন্টু সময় টি। তার মানে এই দূরত্বটা হচ্ছে 12টি, আমরা বলতে পারি 12টি। কত দূরত্ব, এ থেকে এ প্রাইম, এই দূরত্ব আমরা বেগ ইন্টু সময় করেছি। তাহলে দেখো এ প্রাইম থেকে যে বি এর দূরত্ব, এই বি এর দূরত্ব হয়ে যাবে টোটালটা কত, টোটালটা কিন্তু 10, আর এতটা কি, এ থেকে এ প্রাইম কিন্তু 12, তার মানে এটা হয়ে যাবে 10 মাইনাস 12টি। আশা করি বুঝতে পারছো। তাহলে এই বাকিটা হয়ে যাবে 10 মাইনাস 12টি। খুব ভালো। এবার এই যে বি জাহাজ, ও কিন্তু উত্তর দিকে যাচ্ছে, এবং উত্তর দিকে ধরো ও বি প্রাইমে আসলো টি সময়ে। তাহলে যে সময়ে এ জাহাজ এ থেকে এ প্রাইমে গেল, সেই সময়ে বি জাহাজ বি থেকে বি প্রাইমে গেল। ঠিক আছে, তাহলে এই দূরত্বটা কত হবে, তো বি জাহাজের বেগ কত, 16 কিমি পার ঘন্টা। সময় কত লেগেছে, টি সময় লেগেছে। তাহলে বেগ ইন্টু সময় মানে 16 ইন্টু টি, তার মানে 16টি, 16টি। তাহলে এই দূরত্ব হয়ে যাবে 16টি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এবার এ জাহাজ এখন আছে কোথায়, এ প্রাইমে। বি জাহাজ কোথায় আছে, বি প্রাইমে। তাহলে এই এ প্রাইম আর বি প্রাইমের মধ্যে দূরত্বটা আমি কি বলেছি, মিনিমাম না। তো এই দূরত্বটাকে আমরা এক্স বলছি, এক্স। তাহলে তোমরা দেখো এখানে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সেই সমকোণী ত্রিভুজের কিন্তু এক্স হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের ভূমি কত, এ প্রাইম বি, মানে 10 মাইনাস 12টি। লম্ব কত, 16টি। তার মানে এক্স কত হবে, এক্স হয়ে যাবে কি হবে, এক্স ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমিতে কত আছে দেখো, ভূমিতে আছে, আচ্ছা রুটের মধ্যে হবে অবশ্যই, রুটের মধ্যে ভূমিতে আছে 10 মাইনাস 12টি তার স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লম্বতে কত আছে দেখো, 16 স্কোয়ার হয়ে যাবে, 16টি এর স্কোয়ার হয়ে যাবে। এটাই তো অতিভুজ, সিম্পল জিনিস। তাহলে অতিভুজ কিন্তু আমরা পেয়ে গেলাম। এই অতিভুজ মানে এ প্রাইম আর বি প্রাইমের মধ্যে দূরত্ব, অর্থাৎ নতুন দূরত্ব, জাহাজ দ্বয়ের মধ্যে নতুন দূরত্ব, এবং এটাই কিন্তু মিনিমাম হবে, তাই না। আমরা যেহেতু সময়টা ওইভাবেই ধরেছি যে টি সময় মিনিমাম হচ্ছে, তাই না। এবার দেখো একটু ক্যালকুলেশন করি এখানে।
নেক্সট লাইনটা দেখো, ভেতরে একটু ক্যালকুলেশন করছি। আমি এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, বা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেকেন্ড, এই যে 100, দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে এই স্কোয়ার মানে 100, 10-এর স্কোয়ার 100, ঠিক আছে, -2ab, -2ab, 2 × 10 মানে 20 ইন্টু মানে বা 2 × 12 কত হচ্ছে 24, 24 × 10 কত হচ্ছে 240, 240টি মানে 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার 12 স্কোয়ার কত 144, 144 টি এর স্কোয়ার, ঠিক আছে। বাস এটাকে ভাঙিয়ে দিলাম আমরা, 16 স্কোয়ার কত হয়ে যাবে 256, ঠিক আছে, 256, আর পাশে টি আছে টি এর স্কোয়ার, টু দি পাওয়ার, দেখো রুটকে আমরা টু দি পাওয়ার হাফ লিখতেই পারি, তাই না। এবার মাথায় রাখতে হবে এই এক্স দূরত্বটা কি, এটা কিন্তু মিনিমাম দূরত্ব, আর মিনিমাম বা ম্যাক্সিমামের একটা শর্ত আছে, সেই শর্তটা কি আমাদের মনে রাখতে হবে। শর্ত হচ্ছে dx dt ইকুয়াল টু 0 হবে, ডেরিভেটিভটা কি হবে 0 হবে, ঠিক আছে, ডেরিভেটিভ কি হবে 0 হবে, বারবার ভালো করে বলছি আমি। তাহলে টি এর যে সময়ের জন্য এক্সটা মিনিমাম, সেই মিনিমামের শর্ত হচ্ছে dx dt ইকুয়াল টু 0। তো আমরা এই ডেরিভেটিভটা এখান থেকে বের করব। ডেরিভেটিভ বের করার নিয়মটা কি, দেখো প্রথমে আমরা পাওয়ারটাকে সামনে আনতে হয়, তাই না, পাওয়ারকে একটু বড় হবে কিন্তু ডেরিভেটিভ, আশা করি তোমরা সবাই ডেরিভেটিভ শিখেছো। পাওয়ার কত আছে এক্স এর পাওয়ারে হাফ, পাওয়ার আগে আসবে, তারপরে যা ছিল এই ব্র্যাকেটের মধ্যে আমি লিখছি না, এই জিনিসটা পুরোটা বসিয়ে দাও, এবং পাওয়ারে কত হয়ে যাবে, পাওয়ার 1 কমে যায়, হাফ মাইনাস 1 পুরোটা বসাও, এখানে আমি বসাবো না, ঠিক আছে, তোমরা বসাবে, আমি ওইটা লিখছি, ভেতরে যা ছিল তাই থাকবে, সেম জিনিস থাকবে, সেম, ওকে। তাহলে আমি ডেরিভেটিভটা তোমাদের বলছি, তাহলে পাওয়ারকে সামনে আনতে হয়, সামনে গুণ করলাম, আর পাওয়ারে 1 কমে গেল, হাফ ছিল -1। এবার কি হলো, এটা তো টি নয়, টি এর সাপেক্ষে টিকে ডেরিভেটিভ করি আমরা, কিন্তু এই পুরো জিনিসটাকে টি এর একটা রাশিমালা আছে, তাই এটাকে একবার ডেরিভেটিভ করে পাশে গুণ করতে হয়। তাহলে এটাকে ডেরিভেটিভ করবো এবং পাশে গুণ করব, তাহলে ডেরিভেটিভ করো, প্রথমে 100 ডেরিভেটিভ, 100 তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ কত 0, তাহলে 0, তারপর দেখো 240 ইন্টু টি আছে, টি এর সাপেক্ষে অনলি টি এর ডেরিভেটিভ 1 হয়, যদি 1 হয় শুধুমাত্র কি থাকলো বলো 240 থাকলো, তাহলে -240, খুব ভালো, 240 হলো। এবার দেখো 144 সের ক্ষেত্রে কি হবে, এই টি এর পাওয়ার আগে গুণ হবে, মানে 2 সামনে চলে আসবে, 2 × 144 মানে 288, তা আবার বলছি 2 সামনে আসলো, তাই না, তাই 2 × 144 মানে 288, তাহলে 288 হয়ে যাবে, আর পাওয়ারে 1 কমে যাবে, পাওয়ারে 2 ছিল, 1 কমে গেলে 1 থাকবে, 1 তো বসাবো না। আবার একই রকমভাবে এখানে কাজ করব আমরা, দেখো এখানে কি করব, তোমার 256 আছে, এই সামনে 2 সামনে চলে আসবে, মানে পাওয়ারের 2 সামনে চলে আসবে, গুণ হয়ে যাবে, গুণ হলে 256 × 2 কত হবে 512, তাই না, 512 হয়ে যাবে এটা, আর পাওয়ারে 1 কমে গেলে টি হবে। তাহলে আমরা কিন্তু ভেতরেরটা ডেরিভেটিভ করে পাশে গুণ করে দিলাম, ঠিক আছে, ইকুয়াল টু ডান দিকে কি আছে 0 বসিয়ে দিলাম। আচ্ছা, এই যে জিনিসটা তুমি যদি এটা ভালো করে ক্যালকুলেশন করো, দেখো পরের লাইন করবে, আমি করছি না, পরের লাইনটা তোমাদের কিন্তু করতে হবে। আচ্ছা, ইকুয়াল টু কিন্তু 0 এখানে দেখা হয়তো যাচ্ছে না, ইকুয়াল টু ডান দিকে কি হবে 0 হবে, ওকে। আচ্ছা, এবার দেখো যেটা করবে, পরের লাইন আমি একবার করে দিচ্ছি, নিচে তো একটা বাই আসবে, বাই দিয়ে ওপরে কি হচ্ছে দেখো, ওপরে হচ্ছে 288 প্লাস 512, ঠিক আছে, তাহলে 88 আর 12 কত হচ্ছে, এদিকে 100 হয়ে গেল, তাই না, তাহলে 100 আর এইদিকে 200, 300, মানে এটা হয়ে যাবে 800 টোটাল, 800 টি মাইনাস কত 240, এই যে ব্র্যাকেট, এই ক্যালকুলেশনটা করলাম। এবার এখানে কি হচ্ছে, নিচে কত 2 আছে, আর এই যে সেম জিনিসটা যেটা ছিল সেম, এটা আমি লিখছি না, সেম টু দি পাওয়ার, দেখো পাওয়ারে কি এসেছিল, পাওয়ারে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, মাইনাস হাফটাকে, আর তাহলে আমি সেম জিনিসটাকে যে নিচে নিয়ে চলে আসি, তাহলে পাওয়ারে কি হয়ে যাবে প্লাস হাফ, তাহলে পাওয়ারে প্লাস হাফ ইকুয়াল টু 0, মানে আমি এটা যদি ক্যালকুলেশন করে দেখি, তাহলে পাওয়ারে হাফ মাইনাস 1 করলে মাইনাস হাফ,
তাহলে -হাফটাকে প্লাস করার জন্য আমাকে নিচে নিয়ে চলে আসতে হবে। আচ্ছা, এইবার দেখো মজার জিনিস, এই 2 সেম যা আছে এটাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে 0 হয়ে গেল। তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে দেখো, এটা ইকুয়াল টু মানে 800 টি ইকুয়াল টু 800 টি মাইনাস 240 ইকুয়াল টু কত, 0, তাই না? এখান থেকে এবার টি বের করো, টি বের করলে দেখো 240 বাই 800 আসবে, ক্যালকুলেশন করো, এটা মোটামুটি আসবে 0.3 ঘন্টা, অবশ্যই ঘন্টা, কারণ আমরা কিন্তু দেখো সময় টি ঘন্টা ধরেছি। এবার ঘন্টাকে তুমি মিনিট করতে পারো, এটা ঘন্টাতে আসবে, ঘন্টাকে তুমি মিনিট করার জন্য তুমি 60 দিয়ে গুণ করো, তাহলে এটা হয়ে যাবে 18 মিনিট, MIN 18 মিনিট, 18 মিনিট, ঠিক আছে? তাহলে গুণ করো, তাহলে গুণ করলে কত আসছে, গুণ করলে আবার বলছি 18 মিনিট চলে আসবে। ওকে, তাহলে হ্যাঁ 18 মিনিট পরে দুটো জাহাজের মধ্যে দূরত্ব কিন্তু মিনিমাম হবে, এবং সেই মিনিমাম দূরত্বটা কত, x। এবার এই দূরত্বটা বের করতে হবে, সময় কিন্তু বেরিয়ে গেল 18 মিনিট, তাই না? এবার আমরা দূরত্ব x বের করব। তো দূরত্ব x বের করার জন্য আমরা কি করব দেখো, দূরত্ব x বের করার জন্য যে x এর যে ফর্মুলা আছে না, এইখানে কিন্তু আমরা ওই সময়টা 0.3 ঘন্টা 0.3 ঘন্টাতে বসাবো, কারণ এগুলো সব ঘন্টাতে আছে। পরে আমি মিনিট করেছি, মিনিটের মানটা কিন্তু বসাবো না, 18 মিনিট কিন্তু বসাবো না, টি এর যে অরিজিনাল মান, টি অ্যাকচুয়ালি অরিজিনাল একক কি ঘন্টা, ওই ঘন্টাই বসাবো, ঠিক আছে? তাহলে এবার দেখো x বের করতে হবে, তাহলে x বের করার জন্য আমরা x এর যে একটা ফর্মুলা আছে সেখানেই কিন্তু আমরা মানটা বসিয়ে দেবো। x এর ফর্মুলা উপরেরটা আমরা ইউজ করছি, উপরেরটা যদি ইউজ করি তাহলে দেখো x এর তাহলে রুটের মধ্যে কি আসছে, 10 মাইনাস 12 ইন্টু 0.3 তার স্কোয়ার, ওকে, প্লাস 16 ইন্টু টি এর মান কত, 0.3 তার স্কোয়ার। খুব ভালো করে ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরের সাহায্যে দেখবে এটা আসবে 8 কিমি, একদম 100% এটা আসবে 8 কিমি। ক্যালকুলেশন নিজেদের করতে হবে, পরীক্ষা হলে কিন্তু নিজেকেই ক্যালকুলেশন করতে হয়, তাই ক্যালকুলেশন পার্টটা কিন্তু নিজেরা একটু ভালো করে করো, সাবধানে। তো এই হচ্ছে অঙ্ক, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো আমার মতে এই 3টে অঙ্ক কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং খুব কনসেপচুয়াল অঙ্ক, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারলে কি না অবশ্যই কিন্তু আমাকে জানাও। আর যদি এরকম আরও ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে আমাকে বলো, তোমাদের প্রবলেম জানাও, আমি কিন্তু ট্রাই করব। তোমাদের সঙ্গে অনেকদিন পর দেখা হলো, কারণ একটু বিজি হয়ে গেছি, আমি সময় পাচ্ছি না, সেই কারণে ঠিকঠাকভাবে ভিডিও করা হচ্ছে না। তো আবার যখন আমি সময় পাবো অবশ্যই ভিডিও করব, ঠিক আছে? তো তোমরা অবশ্যই তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই জানাতে ভুলবে না। বাই।